গুড মর্নিং এভরিবডি। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। এবং আজকের দিনটি একটি বিশেষ দিন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আমরা সবাই তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1882 খ্রিস্টাব্দে 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। পরবর্তী সময় তিনি এফআরসিএস থেকে, মানে এফআরসিএস লন্ডন যাকে আমরা বলি, মানে ফেলো অফ রয়্যাল সোসাইটি, সেখান থেকে তিনি তার ডাক্তারি শাস্ত্রে তার ডিগ্রি অর্জনের পর তিনি বর্তমানে যাকে বলা হয় NRS হসপিটাল বা নীলরতন সরকার হসপিটাল, এই হসপিটালে তিনি তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী পর্যায়ে তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন এবং তিনি 1948 সালে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্বভার গ্রহণ করেন। 1948 সালে শুরু করে দীর্ঘ 14টা বছর তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি 14 বছরের সময়কালের মধ্যে পশ্চিমবাংলার অভূতপূর্ব উন্নতি তিনি সাধন করেন এবং এই অভূতপূর্ব উন্নতি সাধন করবার সময় তিনি অনেকগুলি উপনগরী তৈরি করেন, যা কলকাতার উপর থেকে চাপ কমানো হবে বলে। প্রথমত তিনি বিধাননগর, যার নাম আজকে আমাদের বিধাননগর, তাকে বলা হয় সল্ট লেক বা লবণ হ্রদ, এই উপনগরী তিনি তৈরি করেন। আমাদের বাড়ির পাশে কল্যাণী, তিনি কল্যাণী উপনগরী তৈরি করেন। এছাড়াও তিনি অশোকনগর, কল্যাণগড় উপনগরী তৈরি করেন। এছাড়াও তিনি দুর্গাপুর উপনগরী তৈরি করেন এবং দুর্গাপুর ইস্পাত যে প্রকল্প, যাকে আমরা বলি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটি তার হাতে নির্মাণ করা। এবং 1961 সালে ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারত সরকার অর্পণ করেন এবং 1962 সালের 1 জুলাই তিনি পরলোক গমন করেন এবং তিনি আমৃত্যু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতা আজও পূরণ হবার নয়, কারণ তিনি অনেকগুলি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং তিনি পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি সাধনের জন্য তার যে অনন্য ভূমিকা তিনি পালন করেন এবং তার এই কৃতিত্বের স্বরূপই গোটা ভারতবর্ষে আজকের দিনটাকেই ডক্টরস ডে হিসাবে পালন করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তার যে স্মৃতিতে যে ডক্টরস ডে পালন করা হয়। এবং আমরা জানি যে আজকে গোটা পশ্চিমবাংলায় এই করোনা যুদ্ধে যে সকল ডাক্তারবাবুরা, যে সকল সেবিকারা এবং অন্যান্য যারা এই যুদ্ধে লিপ্ত আছেন, তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করে আজকে পশ্চিমবাংলা রাজ্য সরকার সমস্ত স্তরের রাজ্যের মধ্যে যেগুলো যাদের অধীনস্থ, তাদের ছুটি ঘোষণা করেছেন। স্বভাবতই পশ্চিমবঙ্গের এই যে মহান সন্তান, শুধু মহান সন্তান বললে বোধহয় কম বলা হয়, তাকে আমরা পশ্চিমবঙ্গের নবরূপকারও বলতে পারি। তার যে জন্মদিন,
সেই জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। চাকদহ রামলাল একাডেমির পক্ষ থেকে 11 কমার্সের যারা আমরা এই অনলাইন ক্লাসে আজকে উপস্থিত আছি, তাদের সকলের যে বিনম্র শ্রদ্ধা আমরা ডক্টর রায়ের প্রতি আমরা জ্ঞাপন করছি। জ্ঞাপন করার পর আমরা আমাদের ক্লাস শুরু করব। তার আগে আমাদের পূর্ববর্তী কিছু কথা বলে নেওয়া দরকার। এই কারণেই আমরা এখন পর্যন্ত 4টে অঙ্ক দিয়েছিলাম। যদি আমার বলতে ভুল না হয়, আমি এখন পর্যন্ত মাত্র 6 জনের কাছ থেকে রেসপন্স পেয়েছি। মাত্র 6 জনের কাছ থেকে রেসপন্স পেয়েছি। লাস্ট যার কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি তার নামটা শুধু বলছি, বাকি 5 জনের নাম বলছি না। যারা মনে করছো যে এটা করবে না বা এই রেসপন্স করবে না, ভবিষ্যতে কিন্তু আমরা বাধ্য হব তোমাদের প্রতি কঠোর অবস্থান নিতে। তখন কিন্তু আর কোনো প্রকারেই তোমরা এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ পাবে না। আমি বারবার করে বলছি যে আমরা কঠোর অবস্থান নিতে আমরা বাধ্য হব, যে অবস্থানের জন্য তখন কিন্তু তোমাদেরকে খেসারত দিতে হতে পারে। আমি লাস্ট যারটা পেয়েছি তার নাম হচ্ছে সুরভি, যদি আমার ভুল না বলতে মদনপুর বাড়ি সুরভি। আমি সুরভির কাছ থেকে লাস্ট অঙ্কটা করার রেসপন্স পেয়েছি, তাও পুরোটা করে উঠতে পারিনি। দেখ, অন্তত কিছু হলো পাঠানোর চেষ্টা করেছে। কিন্তু তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই অনুরোধ মানে কিন্তু কখনোই দুর্বলতা নয়, এইটা কিন্তু বারবার করে আমি বলার চেষ্টা করছি। আগের দিনও বলেছি, আজকেও বলছি, যদি তোমরা এগুলি না পাঠাও, আমি কিন্তু ওই 6 জনের নামের আছে তালিকা করব। বাকি যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করো কমার্সে, তাদের কিন্তু দায় এবং দায়িত্ব তাদের অভিভাবকের উপরেই বর্তাবে এবং তোমাদের নিজ নিজ ব্যক্তির উপরেই বর্তাবে। এই কারণেই কেউ কারোর দায় বহন করবে না। বারবার করে আমরা ওয়ার্নিং দিয়েছি, এই ওয়ার্নিং দেওয়ার পর অঙ্ক না করার মতো কথা না। আর যে অঙ্কগুলি আমরা হোম টাস্ক দিয়েছিলাম, সেই অঙ্কগুলিতে আমরা প্রত্যেকটি অঙ্ক এখানে বসে বসে আমরা বুঝিয়ে দিয়েছি। আমরা বুঝিয়ে দেওয়ার পর কিন্তু আমরা হোম টাস্ক দিয়েছি। সুতরাং কেউ বলবে যে আমি কিচ্ছু বুঝিনি, কিচ্ছু জানি না, এটা বিশ্বাসযোগ্য নয়। এবং প্রত্যেকের কাছেই ক্লাস 12-এর সিলেবাসে একখানা অ্যাকাউন্টেন্সি বই থাকে। সেই বইটা যদি আমি কনসাল্ট করি, তাহলে এই অঙ্কগুলি আমরা পেয়ে যেতে পারি। সুতরাং যারা আমরা পাঠাইনি, আমি আজকের দিনটাই লাস্ট দেখব, মানে রোজই যদি বলি যে লাস্ট দেখব, তার মানে কিন্তু এটা কখনোই দুর্বলতা নয়। যারা আমি আজকে আবার হোম টাস্ক দেবো, সেটা সেটা পরে পরে আসছি বিষয়টাতে। আগে অঙ্ক বুঝিয়ে দেবো, তারপর দেবো হোম টাস্ক। সুতরাং যারা আমরা এখনো পাঠাইনি, আমি আবার বলছি, আমি মাত্র 6 জনেরটা পেয়েছি। লাস্ট যার পেয়েছি, যদি আমার বলতে ভুল না হয়, মদনপুর বাড়ি সুরভি ভট্টাচার্য, তার থেকে আমি লাস্ট পেয়েছি আমার হোয়াটসঅ্যাপে। সুতরাং আমি চেষ্টা করলে অপরদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও সংগ্রহ করাটা খুব একটা বেশি কঠিন হতো না। সুতরাং কোনো অজুহাতের মধ্যে আমি নেই। আমি মাত্র 6 জনেরটা পেয়েছি। এই 6 জনের নামই আমি স্কোরিং করব। বাকিদের নামে স্কোরিং করতে আমি অপারগ হলাম, এবং ভবিষ্যতে এর জন্য যদি কোনো খেসারত দিতে হয়, তাহলে সেই অভিভাবক এবং স্টুডেন্ট তার জন্যই খেসারত দেবে, তার জন্য অন্য কেউ খেসারত দেবে না। তাহলে আমরা প্রথম পর্যায়ের আমাদের আলোচনাটা দুটো পার্টে ভাগ করেছিলাম। একটা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আমরা প্রদর্শন করলাম। দ্বিতীয় পার্ট যেটা ছিল আমাদের মধ্যে, যে আমরা যে হোম টাস্কগুলি দিয়েছিলাম, সেই হোম টাস্কগুলির কোনো অ্যান্সার পেলাম না। সুতরাং তার যে বলা যেতে পারে যে সতর্কবার্তা, সেটা আমি আজকে যে সতর্কবার্তা দিলাম, এটা দিলাম শেষবারের মতো দিলাম। এরপরে কিন্তু আর কোনো বার্তা টার্তা দেবো না। যে 6 জনেরটা পেয়েছি, আমি সামনের দিন, মানে সামনের মঙ্গলবার দিন যদি নর্মালি ক্লাস পাই,
তাহলে আমি 6 জনের নামই একদম বলে দেব। বলে দেওয়ার পর বাকিরা রিমেইন অ্যাবসেন্ট ফ্রম দি অনলাইন ক্লাস, এটা আমি ধরেই নেব। শুধু ক্লাস চলাকালীন এস স্যার আমি আছি, আমি প্রেজেন্ট, এই ফাঁকা মন্তব্যের কোনো গুরুত্ব নেই। এইটুকু বলে প্রথম পাঠ শেষ করলাম। এইবার যে অঙ্কটা আমি ছবি তুলে পাঠাচ্ছি তোমাদের কাছে, অঙ্কটি তোমরা দেখবে। অঙ্কটি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা কিন্তু প্রথম যে অঙ্কটা দেবো সেটা দেবো চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর একটা অঙ্ক দেব। সেই চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওটা আমরা করেছি, তার একটা অঙ্ক দেব। সেই অঙ্ক দিয়ে অঙ্কটা বিস্তৃতভাবে আমি আলোচনা করে দেব। ভাবার কোনো কারণ নেই যে অঙ্ক আলোচনা ছাড়াই আমি অঙ্কটা করতে দেব। থ্যাংক ইউ প্রথম পার্টের জন্য। দ্বিতীয় পার্টের জন্য প্রস্তুত হও। এবার আমরা যে অঙ্কটা ছবিতে পাঠালাম, এখান থেকে দুটো অঙ্ক পাঠিয়েছি। আমি 14 নম্বর অঙ্কটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনাটা শুরু করছি। 14 নম্বর অঙ্কটাই আমাদের হোম টাস্ক থাকবে। 15টা যদিও ছবিতে উঠেছে সেটা থাকতেই পারে, কোনো আপত্তি নেই, কিন্তু 14 নম্বর যে অঙ্কটা এইটাই সিবিএসসি 2001-এ দিল্লি এক্সামে এসেছিল। স্বভাবতই আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই 14 নম্বর অঙ্কটাই। তাহলে এবার 14 নম্বর অঙ্কটা প্রথমে আগে আমরা পড়ি। তোমরাও যারা পেয়ে গেছো মোবাইলে তারা অঙ্কটা বের করে নিয়ে দেখবে। আমি চেষ্টা করবো ভবিষ্যতে এর প্রিন্ট আউট বের করে নেবে, অথবা মোবাইল দেখে দেখে খাতায় আগে টুকে নেবে অঙ্কটা, তারপর অঙ্কটা প্র্যাকটিস করবে। এবার আমরা অঙ্কটা পড়ছি। P, Q and R have been sharing profits in the ratio 3:2:1 respectively, মানে যথাক্রম। R wants that he should share equally in profits with P and Q. আর ইচ্ছা প্রকাশ করলো যে ভবিষ্যতে লাভ ক্ষতির বন্টনের অনুপাতটা হবে ইকুয়ালি পি কিউর সাথে। He further wants that change in profit sharing ratio should be applicable retrospectively for the last 3 years. মানে সে আরো প্রস্তাব দিল যে গত যে 3 বছরে যে প্রফিট হয়েছে বিজনেসের, সেই প্রফিটটাও এই যে লাভ ক্ষতি বন্টনের যে অনুপাতটা পরিবর্তন ঘটলো, মানে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও শুড বি অ্যাপ্লিকেবল রেট্রোস্পেক্টিভলি, মানে ওই যে গত 3 বছরে যে প্রফিট হয়েছিল সেই প্রফিটটাকেও তারা এই তাদের যে লাভ ক্ষতি বন্টনের যে অনুপাতে তাদের যে চেঞ্জ ঘটছে এই পরিবর্তনের সাথে সাযুজ্য রেখে তারা তার উপর একটা এফেক্ট ফেলতে চাইছে। আদার পার্টনার্স হ্যাভ নো অবজেকশন। তাহলে আর এর এই প্রস্তাবের সাথে পি এবং কিউ কোনো আপত্তি জানায়নি। এবার গত 3 বছরের যে লভ্যাংশ 80,000, 67,000 এবং 75,000, তো মোট যোগ করলে হচ্ছে 2,22,000 টাকা। দেখো 7 আর 5 12, 2 হাতে 1, 7 7 14 আর 8 22, তার মানে মোট 3 বছরের প্রফিট হচ্ছে 2,22,000 টাকা। এইবার কি বলছে, রেকর্ড দি অ্যাডজাস্টমেন্টস বাই মিনস অফ জার্নাল এন্ট্রি। বলছে যে জার্নাল এন্ট্রির মাধ্যমে এই যে রেকর্ডটা, এই রেকর্ডটাকে মানে যেটা আমরা লিপিবদ্ধ করতে চাইছি সেটাকে দেখাতে। তাহলে এইবার আমরা মূল অঙ্ক, এতক্ষণ অঙ্কটা পড়লাম, এবার আমরা অঙ্কটা কিভাবে এগোবো পরপর করে তোমরা দরকার হলে কেউ নোট ডাউন করতে পারো, বা যদি মনে করার জন্য মনে থাকবে ভালো, কারণ তো রেকর্ড হয়েই থাকছে।
তাহলে বিগত 3 বছরে যে লাভ ক্ষতি বন্টনের অনুপাতটা আমাদের সামনে ছিল 3:2:1, সেইভাবেই কিন্তু এই যে বিগত 3 বছরের যে লাভ হয়েছিল সেই লাভ ভাগ করা হয়ে গেছিল অলরেডি। ভালো করে শুনবে কথাটা। আমরা ধরে নিচ্ছি 2017, 2018, 2019, 2020-তে এসে এই চেঞ্জটা ঘটছে। কিন্তু অলরেডি তো 3 বছরে লভ্যাংশ বন্টন করা হয়ে গেছে ওদের মধ্যে 3:2:1 অনুপাতে। তাইলে কি হবে, এই 2,22,000 টাকা মোট যে প্রফিটটা, তাহলে প্রথমে 3 জনের মধ্যে ওই রেশিওতে প্রথমে এটা ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পরে যেটা আমাদের করণীয় এখন, ওরা বলছে যে নতুন লাভ লোকসান বন্টনের অনুপাত হবে ইকুয়ালি। তার মানে PQR 1:1:1, 1:1:1। স্বভাবতই ওই যে 2,22,000 টাকা যেটা previously distributed among PQR in the ratio of 3:2:1, that amount will be reallocated among PQR in the ratio of 1:1:1। তার মানে আমরা প্রথমে যদি ওদেরকে ভাগ করে থাকি ওই রেশিও অনুপাতে, তাহলে তার পরিমাণটা গিয়ে দাঁড়াবে হচ্ছে আমাদের সামনে, আমরা জানি যে পি পাবে 1,11,000 টাকা, কিউ পাবে 74,000 টাকা, আর পাবে 37,000 টাকা। যদি আমরা ওই 2,22,000 টাকাকে 3:2:1 অনুপাতে আমরা ভাগ করে থাকি, যেটা অলরেডি ক্রেডিটেড টু দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টস প্রিভিয়াসলি। তাহলে এবার 2020-তে এসে আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে ফোর্থ ইয়ারে, দ্যাট মিনস 2017, 18, 19 তো হয়ে গেল, 2020-তে এসে আর প্রস্তাব করলো যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত উইল বি 1:1:1 এবং PQR। তাহলে কি হবে, ওই 2,22,000-কে আবার আমরা 1:1:1 অনুপাতে ভাগ করব। তাহলে প্রত্যেকের ভাগে গিয়ে পড়ছে 74,000, 74,000, 74,000। দেখো বুঝতে পারলে কিনা, দরকারের খাতাতে লিখেও নিতে পারো। তাহলে PQR এর কাছে পুরাতন রেশিওতে ভাগ করা হয়েছিল যখন, তখন তারা পেয়েছিল 1,11,000, 74,000 এবং 37,000 যথাক্রমে PQR। এইবার যখন নতুন প্রফিট শেয়ারিং রেশিও প্রত্যেকের সম্মতিক্রমে যখন ঠিক করা হলো 1:1:1, আমরা আবার যদি ওদের মধ্যে এই রেশিওতে ভাগ করি, তাহলে প্রত্যেকের ভাগে গিয়ে পড়বে 74,000, 74,000, 74,000 টাকা করে। বোঝাতে পারলাম কিনা সেটাকে দেখো। তাহলে এই 74,000, 74,000, 74,000 টাকা করে যখন প্রত্যেকের ভাগে গিয়ে পড়বে, তাহলে আমরা এইমাত্র দেখলাম পিকে দেওয়া হয়েছে 1,11,000 টাকা। তাহলে পির ভাগে নতুন অংশ হিসেবে পড়বে 74,000 টাকা। তার মানে পি বেশি নিয়েছিল 37,000 টাকা। আবার কিউ পুরাতন রেশিও তো 74,000 টাকা পেয়েছিল, নতুন রেশিও তো কিউ 74,000 টাকাই হচ্ছে। সুতরাং কিউর এই ক্ষেত্রে বেশি বা কম পাওয়া কিছুই হয়নি, ওর যা ছিল তাই আছে কিউর ক্ষেত্রে। তার মানে কিউর রেশিও চেঞ্জ হওয়ার ফলে নো প্রফিট নো লস, এই জায়গাতেই কিউ দাঁড়িয়ে আছে। তাহলে পি কি, পি 37,000 টাকা বেশি নিয়েছিল,
তার মানে ওর নামে বেশি ক্রেডিট হয়ে গেছিল 37,000 টাকা। এবার আমরা যদি আরেকটা দেখি, পুরাতন রেশিওতে আর পেয়েছিল 37,000 টাকা, এখন আর পাচ্ছে 74,000 টাকা। স্বভাবতই আর এর পাওয়ার পরিমাণটা পুরাতন রেশিওতে 37,000 টাকা কম পেয়েছে। তার মানে নতুন রেশিওতে যদি আমরা ভাগ করি, তাহলে ওর নামে 37,000 টাকার সাথে আরো 37,000 টাকা যোগ করে মোট 74,000 টাকাও প্রাপ্য হবে। তাহলে এবার আমরা অঙ্কটার উপসংহারে যদি আসি, যদি আমরা নতুন লাভ ক্ষতি বন্টনের অনুপাত আমরা যখন মেনে নিয়েছি তিনজনেই, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি পি 37,000 টাকা বেশি নিয়েছিল, সেই 37,000 টাকা ফেরত দেবে। কিউটা সমানই আছে, ওর কোনো বেশি বা কমের ব্যাপার নেই। আর আর 37,000 টাকা আগে পেয়েছিল, বর্তমান হিসাবে হবে 74,000 টাকা। তার মানে ওকে আরো 37,000 টাকা নতুন করে দিতে হবে। তার মানে আমরা যদি ভেঙে ভেঙে যদি জার্নাল এন্ট্রি করি, তাহলে জার্নাল এন্ট্রিটা হবে এরকমই। তোমরা দরকার লিখে নিতে পারো, পি 37,000 টাকা আবার বাইরে থেকে গিয়ে নিয়ে আসবে। খুব সিম্পল জার্নাল এন্ট্রি। ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ডেটা টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ডেটা টু দ্য পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। খুব পরিষ্কার হিসাব। আবার আর কে যখন আমরা 37,000 টাকা যখন আবার দেবো নতুন করে, তখন জার্নাল এন্ট্রিটা হবে কি বিজনেসের খাতায়, যে আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আলটিমেটলি আমাদের জার্নাল এন্ট্রিটা হবে এরকম, যদি আমাকে দুটো যদি আমরা অ্যাডজাস্ট করে নিই, তাহলে হবে আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু দ্য পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে এইটা যেন খেয়াল থাকে যে আমরা এটা বিজনেসের খাতাতে আমরা এই জায়গায় এলাম, এই অঙ্কটা একটা সিঙ্গেল জার্নাল এন্ট্রির মাধ্যমে এইটা আমরা দেখব বা দেখাতে চাইছি। তাহলে এই গেল আমাদের সমগ্র অঙ্কটার সম্পর্কে আলোচনা সমাপ্ত হলো। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমি মিনিট খানেক সময় দিচ্ছি, তোমরা অবশ্যই অবশ্যই করে যদি এই অঙ্কটা একবার পড়ে নাও, যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, কোয়ারিজে আমরা উত্তর দেব, তাহলে আমরা এর পরের অঙ্কে গিয়ে শিফট করব। আমরা এবার দ্বিতীয় যে অঙ্কটা দিলাম, এবার দ্বিতীয় অঙ্কটা আমরা আলোচনা করব। এইটাও হোম টাস্ক থাকবে, আমাদের হোম টাস্ক থাকবে দুটো অঙ্ক আজকে আবার নতুন করে। আগের তো ছিল মোট 4টে অঙ্ক, আজকে যে দুটো অঙ্ক দিলাম, প্রথমে যেটা আলোচনা করলাম, আজকে প্রথমেই অঙ্কটাকে ছবি তুলে পাঠিয়েছি, তবে অঙ্কটা নিয়ে বিস্তৃতভাবে আমরা আলোচনা করেছি। এখন যে অঙ্কটা আমরা এইমাত্র ছবি তুলে পাঠালাম, বিস্তৃত আলোচনা করব, অঙ্কটা আমরা দেখব। এবং কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে বলবে, তাহলে কিন্তু অঙ্ক করেই আমি পোস্ট করতে পারি। আমার পোস্ট করার ক্ষেত্রে অঙ্ক করে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাইছি, যেহেতু প্রায় আমরা 12-এ উঠেছি, অনেকটা সময় পার হয়ে গেল, মানে জুন মাসটা শেষ হয়ে গেল, সুতরাং এর মধ্যে এই অংশটা প্রায় সবারই করা হয়ে গেল বাড়িতে। সুতরাং নিজেরা নিজেরা করবে, নিজেরা নিজেরা চেষ্টা করবে। সেই চেষ্টা ক্ষেত্রে যদি কোথাও কোনো ঘাটতি থাকে, আমি যথাসম্ভব তোমাদেরকে সাহায্য করব। সাহায্য করার জন্য আমরা সদা প্রস্তুত তোমাদেরকে। এইবার যে অঙ্কটা দিলাম, সেই অঙ্কটা নিয়ে বিস্তৃত আলোচনা হবে। সেই অঙ্কটা কি এবার আমরা দেখব। Tipu and Haidar are the partners of a firm sharing profits and losses in the ratio of 3:2। টিপু এবং হায়দার
একটা অংশীদারি ব্যবসাতে তারা অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত হচ্ছে 3:2। আমাদের সামনে একটা ব্যালেন্স শিট এনে হাজির করা হয়েছে 31/12/2015 তারিখের। সেই ব্যালেন্স শিটটাকে এবার আমরা লক্ষ্য করব। প্রথমে আমরা লায়াবিলিটিস দিকটা দেখি। ব্যালেন্স শিটে লায়াবিলিটিস দিকে তার যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা, টিপু 80,000 টাকা, হায়দার 40,000 টাকা, রিজার্ভ ফান্ড 50,000 টাকা, ক্রেডিটর্স 45,000 টাকা, বিলস পেয়েবল 15,000 টাকা। এবার আমরা দেখবো অ্যাসেটস এর দিকটা। প্ল্যান্ট 70,000 টাকা, ফার্নিচার 25,000 টাকা, স্টক 60,000 টাকা, ডেটর্স 48,000 টাকা, ক্যাশের ব্যাংক 27,000 টাকা। স্বভাবতই ব্যালেন্স শিট টোটাল হচ্ছে 2,30,000 টাকা। এবার দেখবো আমরা they admit Shiraz as a new partner on the following terms, মানে নিম্নলিখিত শর্তে তারা সিরাজকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো। আমরা এখন পর্যন্ত কিন্তু অ্যাডমিশনের মধ্যে দিয়েই ঘোরাফেরা করছি। Shiraz will bring rupees 60,000 as his capital for 1/4 share of future profits of the firm. ভবিষ্যতে লাভ লোকসানের 1/4 অংশ সিরাজ পাবে এবং সিরাজ তার জন্য 60,000 মানে 60,000 টাকা বাড়ির থেকে নিয়ে আসবে ক্যাপিটাল হিসেবে। তাহলে এইটা আমাদের সকলের কাছে খুব সহজ। সিরাজ ক্যাপিটাল হিসেবে যেটা নিয়ে এলো সেটা হবে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, এটা টু সিরাজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আমরা কিন্তু এইভাবেই লিখবো যে ব্যাংক অ্যাকাউন্ট ডেটার টু সিরাজ ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 60,000 টাকা। আর সিরাজের অংশ কত? 1/4 অংশ। এবার দেখি পার্ট টু কি বলছে। ভ্যালু অফ প্ল্যান্ট is to be appreciated by 20%. তাহলে প্ল্যান্টের মূল্য 20% বেড়ে গেল। অ্যাপ্রিসিয়েটেড, আমরা ডেপ্রিসিয়েশন শব্দটার সাথে অধিকাংশই পরিচিত আছি। ডেপ্রিসিয়েশনের জাস্ট অপোজিটই হলো অ্যাপ্রিসিয়েশন। এই অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে মূল্য বৃদ্ধি পেয়েছে প্ল্যান্টের 20%। তাহলে প্ল্যান্টের মূল্য আছে কত? 70,000 টাকা। 70,000 টাকা 20% মানে হচ্ছে 14,000 টাকা। তার মানে দ্য ভ্যালু অফ প্ল্যান্ট উইল বি ইনক্রিজড বাই রুপিস 14,000। যদি আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অনুসারে যদি জার্নাল এন্ট্রি দিয়ে বলি তাহলে বলবো প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেটার টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 14,000। দরকার তোমরা লিখেও নিতে পারো। আমি আবার বলছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেটার, ভুল বললাম, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেটার টু দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 14,000। তাহলে এইটা হলো প্ল্যান্টের অ্যাপ্রিসিয়েশন। স্টক ইজ রিভ্যালুড অ্যাট রুপিস 63,000, বইতে আছে 60,000। এই ক্ষেত্রে একটু বিস্তৃত আলোচনা করার প্রয়োজন আছে, যদিও অতীতে একবার আলোচনা করেছিলাম স্টক নিয়ে। আবার বলছি, কোন রাইটারের বইতে স্টককে মূল্য বাড়ানোটা দেখানো হয়েছে, তাইলেই তাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা মিলছে। কোন রাইটার আবার স্টকের মূল্য বাড়লে দেখাচ্ছে না, স্টকের মূল্য কমলেই একমাত্র দেখানো হচ্ছে। আমি আবার বলি, স্টক নিয়ে গোটা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টেন্টদের যে বিচার বিবেচনা, তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যেটা এসেছেন তাকে বলা হয় ডক্ট্রিন অফ কনজারভেটিজম। আমি আবার বলছি, স্টক সম্পর্কিত যে আলাপ আলোচনা গোটা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টেন্টরা করেছেন, তাতে তারা যে সিদ্ধান্তে এসে উপনীত হয়েছেন সেইটাকে তারা যে নাম দিয়েছেন, যে নীতি বা প্রিন্সিপালটার,
তার নাম হচ্ছে ডক্ট্রিন অফ কনজারভেটিজম, মানে প্রিন্সিপলস অফ ডক্ট্রিন অফ কনজারভেটিজম। বাংলায় যদি বলি তাহলে বলবো রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি। স্টকটা কি? স্টকটা আমার ঘরে যেটা থাকে সেটি হচ্ছে স্টক। সুতরাং অধিকাংশই অ্যাকাউন্টেন্ট স্টকের মূল্য বাড়াটাকে তারা কখনোই ইনকর্পোরেট করেন না, তারা কখনোই অ্যাকাউন্ট ফর করেন না। তারা বলেন যে এইটাকে দেখানোর কোনো অর্থ নেই। একমাত্র স্টকের মূল্য যদি কখনো হ্রাস পায় তাইলেই সেটাকে দেখানো হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের গোটা ভারতবর্ষে এখন লকডাউন চলছে। কোথাও কোথাও একটু শিথিল হয়েছে, যেমন লকডাউনটাকে শিথিল করে কখনো আনলক 1 হয়েছে, আনলক 2 হয়েছে। তাহলেও কিন্তু আমরা অ্যাজ এ হোল লকডাউনের বাইরে এখন পর্যন্ত যেতে পারিনি। এবার যে উদাহরণটা আমি দিতে চাইছি, মনে করো লকডাউনের 3 দিন আগে, আমি ধরে নিচ্ছি 20 মার্চ আমার গোডাউনে 100 কেজি চাল ছিল। 25 মার্চ আমার গোডাউনে চাল ছিল 40 কেজি, মানে 60 কেজি চাল বিক্রি হয়ে গেছে, 40 কেজি চাল আছে। এইবার যদি সেই 40 কেজি চালের দাম বা মূল্যায়ন যদি আমি লাস্ট যেদিন বিক্রি করেছি, যখন লকডাউন শুরু হওয়ার মুখে, সেই দামে যদি আমি ভ্যালুয়েশন করে থাকি, তাহলে বোকামি হবে কেন? এই ক্ষেত্রে এর জন্য ডক্ট্রিন অফ কনজারভেটিজম ব্যবহার করা উচিত। যারা আমরা এই অনলাইন ক্লাস আজকে উপস্থিত আছি, তারা বিষয়টি এবার গুরুত্ব দিয়ে ভাববে এবং বাস্তব বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করবে। যে লকডাউনের শুরুতে আমরা অনেকেই বেশি বেশি পরিমাণে চাল বা অন্যান্য খাদ্যবস্তু আমরা সংগ্রহ করেছিলাম ব্যক্তিগত প্রয়োজনের জন্য। তারপর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা বিভিন্ন সময় বিভিন্ন স্কিমে তারা আমাদেরকে রেশন দিতে শুরু করলেন। তারা যখন আমাদেরকে রেশন দিতে শুরু করলেন, তখন কিন্তু মার্কেটে চালের ডিমান্ডটা কমে এলো। কারণ কোনো ব্যক্তির বাড়িতে যদি আগের থেকে ক্রয় করা চাল থাকে, তারপর সে যদি রেশন যদি চাল পায়, যদি তার যদি সেই ধরনের কার্ডগুলি থাকে, আমি ধরে নিচ্ছি যে অধিকাংশ যে আছে সেই ধরনের কার্ডগুলি, তো স্বভাবতই বাজারে চালের ডিমান্ডটা এখন প্রায় শূন্যে নেমেছে। যারা বাজারঘাট করো নিয়মিত, তারা যদি যাও বাজারে গিয়ে কোনো চাল ব্যবসায়ীর সাথে যদি পরিচয় থাকে, তাহলে একটু খোঁজ খবর করলে, গল্প টল্প করলে তাহলে তুমি জানতে পারবে যে চালের যে ডিমান্ড মার্কেটে, সেই ডিমান্ডটা অনেকটা ফল করে গেছে। এবং এই ইতিমধ্যেই আবার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ঘোষণা করেছে, যে কেউ ঘোষণা করেছে আপ টু নভেম্বর 2020 আমরা রেশনটাকে ডিস্ট্রিবিউট করব। কেউ আবার ঘোষণা করেছে যে আমরা জুন 2021 পর্যন্ত আমরা রেশনটাকে ডিস্ট্রিবিউট করব। স্বভাবত ওই যে ফুড গ্রেনসের যে ডিমান্ড আগে যেটা ছিল সেটা এখন নেই। আমি আমি ব্যাপক উদাহরণটা বিস্তৃতভাবে দেওয়ার চেষ্টা করলাম এই কারণে যে সেই স্টক আলোচনা প্রসঙ্গে এখানে স্টকের মূল্য ব্যালেন্স শিটে আছে 60,000 টাকা, এখানে অ্যাডজাস্টমেন্টে বলছে 63,000 টাকা। তাহলে এই 3,000 টাকা আমরা আনবো কি আনবো না? যদি আমরা ডক্ট্রিন অফ কনজারভেটিজম প্রিন্সিপালকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা স্টকের মূল্য বৃদ্ধিটাকে আমরা কাউন্ট করব না। আর যদি আমরা ফলো না করি, যেমন কোনো কোনো রাইটার ফলো করেননি, তারা এই বৃদ্ধিটাকে তারা ইনকর্পোরেট করেছেন, তো সেক্ষেত্রে আমাদের জার্নালিটা খুব সহজ। স্টক অ্যাকাউন্ট ডেটার টু রিভার্সন অ্যাকাউন্ট 3,000 টাকা। আর যদি মূল্য বৃদ্ধিটাকে আমি কাউন্ট করি, তাহলে স্টকের দামটাকে আর আনবো না রক্ষণশীলতার নিয়ম অনুসারে। এবার আমরা পরেরটা দেখছি। এ রিজার্ভ অফ 5% ইজ টু বি রেজড এগেইনস্ট দি ডেটর্স। ডেটর্সের উপরে আমরা রিজার্ভ করছি 5%। এই রিজার্ভটা করা হয় কেন? এখানে বলা হচ্ছে রিজার্ভ মানে সঞ্চিতি বা সংস্থান করছি 5%। তার মানে ওই 48,000 টাকার উপরে 5% করলে পর হচ্ছে 2,400 টাকা। আর এই পার্সেন্টেজগুলো না আস্তে আস্তে মুখে মুখে করাটা কিন্তু শিখে ফেলতে হবে। কারণ 48,000 টাকা 10% হচ্ছে 4,800 টাকা, তার অর্ধেকটা হচ্ছে 2,400 টাকা। এইটার জন্য জার্নালিটা খুব সহজ, এটা আমরা জানি। এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেটা
টু রিজার্ভ ফর ডাউটফুল ডেটস লিখতে পারি। কেন কেন করা হচ্ছে? ডেটর্স মানে হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠান তাদের যে বিজনেসটা চালাতে গিয়ে তারা যে বাকিতে যে মালগুলি বিক্রি করেছিল, ওই অ্যাট দ্য টাইম অফ ব্যালেন্স শিট প্রিপারেশন ডেটর্সের পরিমাণটা হচ্ছে 48,000 টাকা। মানে বাজারে আমরা বাকিতে মাল বিক্রি করেছি, মানে কাস্টমার আমার থেকে বাকিতে মাল নিয়ে গেছে 48,000 টাকার, এই টাকাটা আমরা পাবো বলে আশা করছি। কিন্তু ব্যবসার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পুরো টাকাটা পাওয়া যায় না। স্বভাবতই পুরো টাকাটা আমরা যদি পাই, সেক্ষেত্রে তাহলে আমি ব্যালেন্স শিটে বেশি করে আমি দেখাবো কেন? এবং নতুন যিনি আসছেন সিরাজ, তিনি সঙ্গতভাবে প্রশ্ন তুললেন যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিটগুলি দেখি। প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিটগুলিও ওই বিজনেসের যে ব্যালেন্স শিটগুলি টিপু এবং হায়দার মেনটেন করেছে, সেটার থেকে দেখা গেল যে তারা ডেটর্সের উপরে অলওয়েজ 5% তারা সে মেনটেন করেছে। এইখানেও ঠিক তাই, আমরা ডেটর্সের উপরে 5% আমরা মেনটেন করলাম। এর পরের প্রশ্নটা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, পার্টনার্স ক্যাপিটাল টু বি মেনটেইনড অ্যাকর্ডিং টু প্রফিট sharing ratio taking Shiraz capital as the basis. Excess capital should be brought in. এইটা আবার বলি, একটু জটিল হচ্ছে এই জায়গাটাই। যাদের বুঝতে অসুবিধা তারা দরকার হলে এই বঙ্গ অনুবাদটাও টুকে নিতে পারো, অসুবিধা নেই। আমি খুব ধীরে ধীরে বলছি। অংশীদাররা ঠিক করলো তারা তাদের যে মূলধনটাকে নির্ণয় করবে ভবিষ্যতের জন্য, সেটা সিরাজের অংশ এবং সিরাজের যে মূলধন তাকে ভিত্তিভূমি হিসেবে ধরে নেবে। আমি আবার বলি, অংশীদাররা নিজেরা ঠিক করলেন সিরাজের প্রবেশের পর প্রত্যেকের যে ক্যাপিটাল হবে, তখন কি তার আগে অ্যাডজাস্টমেন্টগুলি ঘটে যাচ্ছে। প্রত্যেকের যে ক্যাপিটাল হবে সেই ক্যাপিটালের পরিমাণটা নির্ধারিত হবে সিরাজের ক্যাপিটালের উপর ভিত্তি করে। সিরাজের ক্যাপিটাল কত? সিরাজ 1/4 শেয়ার পাচ্ছে, তার জন্য সে ক্যাপিটাল নিয়ে আসছে 60,000 টাকা। তো এই সিরাজ হচ্ছে আমাদের কাছে বেস। এই সিরাজকে বেস ধরে নিয়েই আমরা ক্যাপিটালটাকে এখানে আমরা নির্ণয় করছি, এটা যেন আমাদের খেয়াল থাকে। তাহলে সিরাজকে যদি ধরে নিয়ে যদি আমরা ক্যাপিটালটাকে যদি নির্ণয় করি, তাহলে কি হবে? তাহলে আমাদের যেটা হওয়া উচিত সেটা আমাদের এখানে বুঝে নেওয়া ভালো, যে সিরাজের যে ক্যাপিটাল, এই ক্যাপিটালটা কত? 60,000 টাকা। ওর ওর অংশ কত? 1/4। তাহলে আমরা প্লেন একটা ঐকিক নিয়ম করতে পারি, দরকার তোমরা এখনই খাতাতে তোমরা লিখে নিতে পারো, যে 1/4 অংশের জন্য মূলধন হচ্ছে 60,000 টাকা। তাহলে তাহলে এক অংশের জন্য, মানে টোটাল বিজনেসটা হচ্ছে অলওয়েজ 1, এক অংশের জন্য আমার মূলধনের পরিমাণটা হবে 60,000 গুণ 4, ওই 1/4টা উল্টে যাবে, তাহলে হচ্ছে 2,40,000 টাকা। তাহলে আমার বিজনেসের টোটাল ক্যাপিটালটা হবে 2,40,000 টাকা। এইবার আমরা দেখব টিপু আর হায়দারের নতুন লাভ ক্ষতি বন্টনের অনুপাতটা কত। তোমরা দরকার খাতাতে লিখে নিতে পারো, আমি একদম স্টেপ বাই স্টেপই বলে যাচ্ছি। দরকার হলে পরের দিন অঙ্কটা করি আমি পোস্ট করব, কিন্তু সেটা আগে তোমাদের থেকে আমি রেসপন্স পাবো তারপর, এবং তাকেই পোস্ট করব। যারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাচ্ছ তাকেই শুধুমাত্র পোস্ট করব, ভাবার কোনো কারণ নেই যেটা আমি গ্রুপের মধ্যে ছেড়ে দেব। তাহলে কি হচ্ছে, টোটাল বিজনেস হচ্ছে 1, সিরাজ পাবে 1/4। তাহলে আমার রেসিডুয়াল অংশ কত বা রেস্ট শেয়ার কত? 1 - 1/4 = 3/4। এই 3/4 share will be distributed among Tipu and Haidar in the ratio of 3:2.
তাহলে ওই 3/4 ইন্টু 3/5 হচ্ছে টিপুর অংশ, আর হায়দার অংশ হবে 3/4 ইন্টু 2/5। এইভাবে নির্মাণ কার্যটা আমাদের হয়ে গেল ওদের অংশের কে কার কতটুকু প্রাপ্য। এবার যার যতটুকু অংশ প্রাপ্য হলো, এইবার সেই হিসাব অনুসারে আমরা যেটা করব, আমরা মোট ক্যাপিটাল হচ্ছে আমাদের সামনে 2,40,000 টাকা। এখানে আমরা টিপুর যে অংশটা, সেই টিপুর অংশটা হচ্ছে 1,08,000 টাকা। হায়দারের ক্যাপিটালটা হচ্ছে 72,000 টাকা, আর সিরাজের অংশ হচ্ছে 60,000 টাকা। তাহলে এই মোট যোগ করলে পরে হচ্ছে 2,40,000 টাকা। এবার দ্বিতীয় যে অংশটা ওরা বলছে যে ওটাকে বেশ ধরে নিয়ে কারোর বেশি বা কম থাকলে সে বিজনেসে আনবে বা বিজনেস থেকে তুলে নিয়ে চলে যাবে। আমাদের প্রবলেম এটা বলা আছে। তো বিজনেসে আনবে বা বিজনেস থেকে তুলে নিয়ে চলে যাবে, এই অংশের মধ্যে আমরা যদি প্রবেশ করি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, তাহলে প্রথমে আমরা আগে রিভালুয়েশন করব। আমরা রিভালুয়েশন যদি করি, ওই যে লাভ ক্ষতির যে অংশগুলো আমরা বলেছি, আর এবার আমরা যেটা দেখব, ওদের একটা রিজার্ভ ফান্ড ছিল 50,000 টাকার। ওই রিজার্ভ ফান্ডটা কিন্তু 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে 3:2 অনুপাতে যদি রিজার্ভ ফান্ডটাকে ভাগ করি, তাহলে কত হচ্ছে? টিপুর 30,000 টাকা, হায়দারের 20,000 টাকা। আর প্রফিট অন রিভ্যালুয়েশন হয়েছে 15,000 টাকা। প্রফিট অন রিভ্যালুয়েশন হয়েছে 15,000 টাকা। এই 15,000 টাকাও তো 3:2 অনুপাতে যদি ভাগ করি, তাহলে হচ্ছে 9,000, 6,000। তাহলে মোট, তাহলে দরকার হলে কোথাও তোমরা লিখে নিতে পারো ইচ্ছা করলে, যে টিপুর মোট প্রাপ্য হবে 80,000 টাকা ক্যাপিটাল, প্লাস 30,000 টাকা হচ্ছে রিজার্ভ ফান্ড, প্লাস 9,000 টাকা হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন। তাহলে ওর মোট প্রাপ্য হলো 1,09,000 টাকা। কিন্তু আমরা যে অ্যাডজাস্টমেন্ট ঘটালাম অন দ্য বেসিস অফ শেয়ার্স ক্যাপিটাল অ্যান্ড দ্য শেয়ার, তাতে টিপুর অংশ গিয়ে দাঁড়াবে আমাদের সামনে 1,08,000 টাকা। তাহলে টিপুর এক্সেস হচ্ছে কত? 11,000 টাকা। তাহলে টিপু এই টাকাটা বিজনেস থেকে তুলে নিয়ে চলে যাবে। এই যে 11,000 টাকা টিপু বিজনেস থেকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে কি হবে জানেন? এটা টিপুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটার টু দা ব্যাংক অ্যাকাউন্ট। তুমি দরকার এটা লিখে নাও, টিপুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেটা টু দা ব্যাংক অ্যাকাউন্ট 11,000 টাকা। এবার আমরা আসবো সিরাজের। সিরাজ তো 60,000 টাকাই আছে, ওর তো কিছু এক্সচেঞ্জ হবে না বা কোনো ডিপোজিট হবে না, কারণ সিরাজের উপর ভিত্তি করি তো আমরা। এবার এবার তোমার টিপুরটা করলাম, এবার করবো হায়দারেরটা করছি। হায়দারের ব্যালেন্স শিটের ক্যাপিটাল ছিল 40,000 টাকা, রিজার্ভ ফান্ডের অংশ হচ্ছে 20,000 টাকা, আর প্রফিট অন রিভ্যালুয়েশন হচ্ছে আমাদের সামনে হচ্ছে 6,000 টাকা, মোট 66,000 টাকা। কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্টটা কত দেখলাম? অ্যাডজাস্টমেন্ট দেখলাম 72,000 টাকা। মানে সিরাজের ক্যাপিটালের অনুপাতে যদি হায়দারের ক্যাপিটালটা হয়, তাহলে হবে 72,000 টাকা। তাইলে ও বাড়ির থেকে আরো 6,000 টাকা নিয়ে আসবে। তাহলে ফার্দার ক্যাপিটাল টু বি ব্রট ইন বাই হায়দার, সেক্ষেত্রে জানেন কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেটার টু দা হায়দার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 6,000। এইটা গেল অঙ্কটার সামগ্রিক চেহারা। এই সামগ্রিক চেহারাটা বলার পর এবার আমরা ব্যালেন্স শিটটা করতে পারি। তো সুতরাং এই অঙ্কটা টোটালটা আমরা আলোচনা করলাম। আমি আমি 2-3 মিনিট সময় দিলাম এই অঙ্কটা নিয়ে ভাবার জন্য। তারপরে আমি অঙ্কটা অ্যাজ এ হোল আবার একটা আলোচনা করে তারপরেই আজকের পাঠ সমাপ্তি ঘোষণা করব। যারা উপস্থিত আছো অনলাইন ক্লাসে, আমি শেষের যে অঙ্কটা দিলাম, এটা একটা কম্প্রিহেন্সিভ প্রবলেম দিলাম। অ্যাডমিশনের ক্ষেত্রে গুডউইল অংশটা ইচ্ছা করে দেইনি এর মধ্যে, কারণ গুডউইলটা
নিয়ে আমরা আগের দিনে অনেকটাই আমরা আলোচনা করেছি। সুতরাং গুডউইলটা আর নতুন করে এর মধ্যে ঢুকিয়ে অঙ্কটাকে ভারাক্রান্ত করিনি। কিন্তু যেটা বলার বিষয়টা হচ্ছে, আমি বারবার করে যেটা বলার চেষ্টা করছি তোমাদেরকে, এই অঙ্কটাতে যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা নিশ্চিন্তে বলতে পারো, কোথাও কোনো সমস্যা নেই অঙ্কটা বলার ক্ষেত্রে। কিন্তু একটি বিষয় আমাকে কিন্তু খুব পীড়া দিচ্ছে, যে বারবার বলা সত্ত্বেও এই বিগত দিনের যে অঙ্কগুলি 4টে অঙ্ক দিয়েছিলাম করতে, মাত্র 6জনের কাছ থেকে পেয়েছি। লাস্ট যারটা পেয়েছি, আমি আবার বলছি, মদনপুরের সুরভি, মোস্ট প্রবলি রোল নং 3, ওরটা পেয়েছি। কিন্তু এখনো কিন্তু অনেকেরটাই পাইনি। সুতরাং আমি কিন্তু আজকে রাত 8টা 8:30টার পরেই, যখন একদম নির্দিষ্টভাবেই আজ পর্যন্ত প্রেজেন্ট হিসাব করব, তখন কিন্তু মাত্র আমি 6জনেরটাই হিসাব করব। এই 6জনের বেশি কিন্তু কারোরটা কিন্তু আমি হিসাব করব না। কারণ আমার মোবাইলের ক্ষেত্রে কোথাও নেটের কোথাও কোনো সমস্যা নেই, কারণ আমার ওয়াইফাই কানেকশন করা এবং সেটা একদমই হাই স্পিড করানো আছে। সুতরাং কেউ পোস্ট করলে আমার মধ্যে এসে ঢুকবে না, এই ঘটনা বিন্দুমাত্র ঘটবে না। সুতরাং মানে যদি সতর্ক না হও, পরবর্তী সময় কিন্তু আমাকে কিছু বলা হবে না। আমি কিন্তু পরিষ্কার করেই কথা বলছি। যাক, এবার যেটা বলার বিষয় হচ্ছে সেটা আমরা দেখি। এই অঙ্কটা অ্যাজ এ হোল আমরা আবার একটু আলোচনা আমরা সেরে দিই। Tipu and Haidar are the partners of a firm sharing profits and losses in the ratio of 3:2. আমরা যদি এই অঙ্কটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1ই বলে দিয়েছে যে আমরা সিরাজকে আমরা অংশীদার হিসেবে গ্রহণ করছি, তাকে আমরা নতুন লাভ ক্ষতি বন্টনের যে অনুপাত, সেই অনুপাতে আমরা 1/4 অংশ দিচ্ছি। তাহলে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে সিরাজকে যদি আমরা 1/4 অংশ দেই, তাহলে অবশিষ্ট অংশ কত? তাহলে 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 3/4। এই 3/4 অংশ টিপু এবং হায়দারের মধ্যে ওদের যে ওল্ড রেশিও আছে 3:2 অনুপাতেই ভাগ হবে। এই কারণে যে ভাগের জন্য নতুন কোনো নির্দেশিকা আমাদের সামনে আমাদের এই অঙ্কে উপস্থিত করা হয়নি। তাহলে ওই 3/4 অংশকে ওদের মধ্যে 3:2 অনুপাতে আমরা ভাগ করে দিলাম। তাহলে যার যার অংশ বেরিয়ে গেল 1। দ্বিতীয়ত যেটা আমরা বলতে চাইছি, যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে প্রফিট, সেই প্রফিট হচ্ছে 15,000 টাকা প্রফিট। সেটা 3:2 অনুপাতে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে টিপুর 9,000 টাকা আর হায়দারের 6,000 টাকা। আর আছে আমাদের রিজার্ভ ফান্ড। আমরা এটা সবাই জানি যে রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স, হোয়াট এভার মে বি দি ব্যালেন্সেস, it will be distributed among the old partners in their old ratios because it is the earnings of theirs who are the old partners. তো এই ক্ষেত্রে 50,000 টাকা রিজার্ভ ফান্ড আছে। এই 50,000 টাকায় টিপু এবং হায়দারের অতীতে ব্যবসা সফলভাবে পরিচালনা করার জন্যই তারা এই রিজার্ভ ফান্ডটা তৈরি করতে পেরেছিল। সুতরাং সেইটা কখনোই নতুন অংশীদার হিসেবে পায় না। সুতরাং নতুন অংশীদার আসার আগেই এইটাকে আমরা ভাগ করে দেব। তাহলে 50,000 টাকা যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? 30,000 আর 20,000 হচ্ছে এখন 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে টিপুর অংশ হচ্ছে কত? মানে ক্যাপিটালের অংশ 80,000 টাকা, রিজার্ভ ফান্ডের অংশ 30,000 টাকা, আর প্রফিট অন রিভালুয়েশন হচ্ছে 9,000 টাকা, মোট 1,19,000 টাকা। তেমনি আমরা যদি হায়দারের দিকে তাকাই, হায়দারের হচ্ছে 40,000 টাকা, রিজার্ভ ফান্ড হচ্ছে 20,000 টাকা, 60,000 টাকা, আর প্রফিট অন রিভালুয়েশন হচ্ছে 6,000 টাকা, মোট তাহলে 66,000 টাকা।
এইবার আমরা সিরাজের ওই 1/4 অংশের জন্য ও আনছে 60,000 টাকা, সেইটাকে বেসিস ধরে নিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট ইতে আমরা দেখতে পারি পরিষ্কার বলা আছে যে পার্টনার্স ক্যাপিটাল টু বি মেনটেইনড অ্যাকর্ডিং টু দ্য প্রফিট শেয়ারিং রেশিও টেকিং সিরাজ ক্যাপিটাল অ্যাজ দ্য বেসিস। তাহলে সিরাজকে যদি আমরা ভিত্তিক যদি ধরে নিই, তাহলে ও 1/4 অংশের জন্য আনছে 60,000 টাকা, তাহলে আমার টোটাল বিজনেসের ক্যাপিটাল হবে 2,40,000। আমরা খানিকক্ষণ আগে বললাম যে আমরা যদি ঐকিক নিয়মে করি যে 1/4 অংশের জন্য ক্যাপিটাল 60,000 টাকা, তাহলে আমাদের 1 অংশের জন্য ক্যাপিটাল কত? তাহলে 60,000 গুণ 4, তাহলে হচ্ছে 2,40,000 টাকা। এই 2,40,000 টাকার মধ্যে সিরাজের অংশ তো বলাই আছে, বাকি যে 1,80,000 টাকা ওইটা টিপু এবং হায়দারের মধ্যে ভাগ করে দেবো, ওদের যে রেশিও ছিল সেই রেশিও অনুসারে। এইবার দেখতে হবে যে কে কে কম বা কে বেশি হচ্ছে। এই কম বা বেশির দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা তাকাবো, আমরা প্রথমে দেখি হচ্ছে আমরা টিপুর দিকে তাকাই। টিপুর সমস্ত অ্যাডজাস্টমেন্টের পর কি দাঁড়াচ্ছে 1,19,000 টাকা, আর টিপুর ক্যাপিটাল হবে 1,08,000 টাকা, তাহলে ওর 11,000 টাকা বেশি আছে, তাহলে এই টাকাটাও বিজনেস থেকে তুলে নিয়ে চলে যাবে টিপু। টিপু যদি তুলে নিয়ে চলে যায় তাহলে কি হবে জানেন? এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে যেমন এন্ট্রি করবো, টিপুস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা টু ব্যাংক অ্যাকাউন্ট 11,000 টাকা। এবার আমরা আবার হায়দারের দিকে চলে আসি। হায়দারের ওই 2,40,000 টাকার মধ্যে তার লাভ ক্ষতি বন্টন অনুপাতে তার অংশ হচ্ছে 72,000 টাকা, আর তার ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টে তার হচ্ছে 66,000 টাকা, তাহলে তার 6,000 টাকা শর্ট ফল হচ্ছে। এই শর্ট ফল সে বাড়ি থেকে নিয়ে আসবে। আমরা যদি ইংরেজিতে বলি যে ফার্দার ক্যাপিটাল টু বি ব্রট ইন বাই হায়দার, তাহলে 6,000। তাহলে তার জানা এন্ট্রি তাহলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেটার টু দ্য হায়দার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 6,000। এই হলো আমাদের সার্বিক অঙ্কটার জার্নাল এন্ট্রি আমরা করলাম। এবার আমরা ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। ব্যালেন্স শিট করাটা আর কোনো কঠিনই থাকবে না, কারণ আমরা জানি যে অঙ্কের বেসিক জায়গাটা হচ্ছে জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রিটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে তার লেজার পোস্টিং, তারপর তার ব্যালেন্স শিট সবটাই আমাদের কাছে সহজসাধ্য হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা এই দুটো অঙ্কই আবার হোম টাস্ক হিসাবে আমরা দিলাম, তাহলে মোট 6টা অঙ্ক হলো, এবং কোনোটাই কিন্তু আমার স্মৃতির থেকে বাইরে বেরিয়ে যাবে না। আমি কিন্তু আবারও বলছি, সুতরাং আমরা অতি অবশ্যই করে যারা এখনো পাঠায়নি, যারা আজকে রাত 8টা 8:30টার মধ্যে পাঠাবে ভালো, আর যে পাঠাবে না তার দায়িত্ব, তার অভিভাবকের দায়িত্ব। এই দায়িত্ব চাকদার আমরা একাডেমি কোনো অবস্থাতেই বহন করবে না। কারণ অনলাইন ক্লাস মানে কিন্তু কখনই ভাবার কোনো কারণ নেই যে আমি থাকলাম, ইয়েস স্যার, ইয়েস ম্যাম বলে আমার উপস্থিতি জানান দিলাম, তারপর আমি বাড়িতে বসে আমি কিছু করলাম না। আমরা এই দায়ভার কেউ বহন করব না। এই দায়ভার যার তার। কারণ গার্জিয়ানরা চেষ্টা করছেন স্টুডেন্টদের জন্য অনেক কিছু করবার। সুতরাং আশা করছি, আমি আজকে 3বার সতর্কীকরণ করলাম, শুনবে কি শুনবে না তোমাদের যার ব্যক্তিগত বিষয়। আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি আমরা আমাদের আবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম, করে আমরা আমাদের আজকের পাঠদান কার্য এই দূরাভাষের মাধ্যমে যেটা চালাচ্ছিলাম, এটা সমাপ্তি আজকের মতো ঘোষণা করলাম। প্রত্যেকেই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং বাড়িতে যে সময়টা এখন আছো পরিপূর্ণভাবে পড়াশোনা করার চেষ্টা করো, কারণ ভবিষ্যৎ কোন দিকে যাবে কেউ জানবে না। আমরা আমাদের জীবদ্দশা কোনদিন শুনিনি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্ধেক হয়েছে, বাকি অর্ধেকটা পূর্বের পরীক্ষার ভিত্তিতে ঠিক করা হবে। ভবিষ্যতে তোমাদের ক্ষেত্রে যে কি কি ঘটবে কে জানে। তখন যদি বলে যে স্কুলে অ্যাসেসমেন্টের উপরে দাঁড়িয়ে তোমার পরীক্ষার রেজাল্ট নির্মাণ করা হবে, তাইলে কে কি বলবে? কারণ এদের তো তাও তো একটা পরীক্ষা তো হলো অর্ধেকটা, যার জন্য তো বাকিটা বলেছে অর্ধেক পরীক্ষাতে যেটা হাইস্ট নম্বর পাবে সেই নম্বরের উপর ভিত্তি করে তাদের মার্কশিট তৈরি করা হবে।
পরীক্ষা যদি একটাও যদি না হতো, সুতরাং তোমাদের কী হবে ভবিষ্যতে কে জানে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু টিচারদের অ্যাসেসমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তোমাদের ক্ষেত্রে। এবং ভবিষ্যতে আমরা কে কতটা সুস্থ থাকবো, কে কতটা অসুস্থ হবো, কেউই আমরা জানি না। সুতরাং পরিষ্কার কথা বললাম, আবার বললাম যে তোমরা হোম টাস্কগুলি করে করে পাঠানোর চেষ্টা করবে। থ্যাংক ইউ। গুড আফটারনুন টু অল।